করতেই হতো। তারপর রুমটা থেকে বের হতেই দেখি বাহিরে একটা গাড়ি দাঁড় করা। সেখানে উঠতেই দেখি জয় ভাইয়া। জয় ভাইয়াকে দেখে কিছুটা অবাক হয়েছিলাম। জয় ভাইয়া আমাকে কিছু বলতে চাইলো, কিন্তু আমি না করে দিলাম, কারণ আমার অনেকটা খারাপ লাগছে। মনে হচ্ছে অনেক কাছের কাউকে হারিয়ে ফেললাম। একটু পর বাসায় আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। রাত 8টা বাজে। দরজা বন্ধ করে রুমের এক কোণে বসে আছি। নীল ভাইয়ার সাথে করা সকল ঘটনা মনে পড়ছে সে ঝগড়াগুলো। কেন জানি না খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন হচ্ছে এরকম? আমি কি সত্যি নীল ভাইয়াকে ভালোবেসে ফেললাম? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি। ওদিকে দোস্ত প্লিজ বাসায় চল, অনেক রাত হয়েছে। নীলা বারবার ফোন করছে। তোকে থাকতে বলছি, আমার একা থাকতে দে। নীল আমার কথাটা শোন, বাসায়। তোকে যেতে বলছি না? দেখ জয়, আমার মাথা ঠিক নেই, কখন কি করবো নিজেও বুঝতে পারবো না, তাই জোর করবি না, যা এখান থেকে। আচ্ছা, আমি কোনো কথা বলবো না, চুপ করে বসে থাকবো। আচ্ছা জয়, আমার ভালোবাসা কি মিথ্যে ছিল? এরকম করে কেন বলছিস? আমি কখনো ভাবতেও পারিনি নেহা আমায় অস্বীকার করবে, তবে আমি এত সহজে ছাড়ছি না। ওর মুখ থেকে ভালোবাসি কথাটা বের করিয়েই ছাড়বো। দোস্ত আমি তোর সাথে আছি। এমন সময় কিছু বাইকের হেডলাইটের আলো আমার চোখে পড়ছে। হাত দিয়ে চোখ আড়াল করে আছি। বাইক থেকে কিছু ছেলে এসে জয়কে একটা চড় দিল। এটা দেখে আমার রাগ চরম সীমায় পৌঁছে গেল। যে ছেলেটা জয়কে চড় মেরেছিল, ওর হাতটা ধরতেই পেছন থেকে মাথায় কে যেন আঘাত করলো। তারপর চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল। ভারসাম্য রক্ষা করতে না পেরে মাটিতে পড়ে গেলাম। এরপর আর কিচ্ছু বলে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা বদ্ধ ফ্যাক্টরির চেয়ারে বসে আছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আর সামনে জয় রক্তাক্ত হয়ে পড়ে আছে। এটা দেখার পর ওর কাছে যাবো ঠিক তখনই দেখলাম আমার হাত পা রশি দিয়ে বাঁধা। জয়, এই জয়, জয় কি হয়েছে তোর? তোকে কে মেরেছে এভাবে? এই কথা বলছিস না কেন? কে মেরেছে তোর? এই অবস্থা করেছে কে? কি করেছে তোর এই অবস্থা? নীল থাকতে তোর এই অবস্থা কি করলো? জয়, জয় ওঠ না ভাই, জয়। তোর জয়ের আজকে আর জ্ঞান ফিরছে না নীল। কি করেছিস ওর সাথে? বল, কি করছিস? কুল ডাউন, কুল ডাউন। কিছুই করিনি, শুধু একটা ইনজেকশন দিয়ে বেদম মাইর দিয়েছি, এতটুকুই। তোর কপালটা ভালো আমি বাধা অবস্থায় আছি, নইলে এতক্ষণে তোকে। কিচ্ছু করতে পারবি না, তার আগেই হেসে নে, এরপর আর হাসতে পারবি না। আচ্ছা এটা বল, তোর সাথে আর কে কে আছে? তোর জন্য আমি একাই যথেষ্ট। তোর মতো একটা লেডি কুত্তা আমায় আটকানোর মতো সাহস কখনোই করবে না। বলবি না ঠিক আছে, আবার আবার খুঁজে খুঁজে মারতে খুব ভালো লাগে। টম অ্যান্ড জেরি লাভার বলে কথা। আমি কি করতে পারি দেখাচ্ছি। এই কথা বলে আবার হাত ব্লেড দিয়ে কাটতে লাগলো। তবে সে ব্যথাটা ভালোই লাগছে। এর কারণটা হয়তো নেহার উপেক্ষার জন্য। নেহার দেয়া কষ্টের কাছে এটা কোনো ব্যাপারই না। এই, তুই চুপ করে আছিস কিভাবে? এর থেকে বড় আঘাত আগেই পাইছি। আদাইরা পেঁচাল বাদ দিয়ে তোর সাহস হয় কি করে নেহার কাছাকাছি থাকার? কে তুই? আমি যেই হই তোকে আর ছাড়ছি না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে। কতক্ষণ রাখতে পারবি এখানে? হ্যাঁ, জাস্ট কিছুক্ষণ। এর মধ্যে কোথায় পালাবি খুঁজে নে। তোর দম আছে বলতে হবে, এখানেই থাক তুই। আর হ্যাঁ, চেঁচিয়ে কোনো লাভ হবে না, এখানে মাইক দিয়ে চেঁচালো তোর কথা কেউ শুনবে না। হবে, আমি কি তোর মতো কুত্তা? হ্যাঁ, যে চুলেতে যাব? তুই নিশ্চিন্তে যা। এ কাকে ধরে আনলাম, পাগল নাকি? আমি চেয়ারে বাঁধা অবস্থায় ছিলাম। লোকটা আমায় লাথি দিলে আমি চেয়ার সহ মাটিতে পড়ে গেলাম। মনে মনে অনেক রাগ হচ্ছিল, তবে এটাকে সেটা আন্দাজ করতে পারছি। কিন্তু ওর একার এত সহজ হবে না আমায় কিডন্যাপ করার। ওর সাথে প্রভাবশালী কেউ যুক্ত আছে। আমার ফোনটাও নিয়ে রেখেছে। রাজ, অভি এরা কি আমায় খুঁজে পাবে? বুঝতে পারছি না। হ্যালো নীলা, হ্যাঁ নেহা, বল। কোথায় তুই? কোথায় আবার? বাসায় আসছি। কেন? না, এমনি বললাম, কি করিস? এই তো ছাদে দাঁড়াই আছি। একটা কথা জানার ছিল। কি? বল। না মানে ধুর, কি আমতা আমতা করছিস? না মানে নীল ভাইয়া কি বাসায়? না রে, কাল রাত থেকে ভাইয়া বাসায় আসে না। এটা নিয়ে মা অনেক টেনশনে আছে। মানে কি বাসায় আসেনি? এটা আগে বলিসনি কেন, গাধা কোথাকার? ভাইয়া মাঝে মাঝেই এরকম করে। আর তাছাড়া তুই জেনে কি করবি? না কিছু না, রাখি বাই। কাল রাত থেকে বাসায় নেই, কোথায় গেল তাহলে? কি না কি বলেছি সেজন্য বাসায় যাবে না? এটা কেমন কথা? ওই লোকটা নীল ভাইয়ের কোনো ক্ষতি করে দিল না তো? না না, কি ভাবছি আমি? নীল ভাইয়ের কিছু হবে না।
কিন্তু উনি গেল কোথায়? কোথায় খুঁজবো এখন? অজানা উদ্দেশ্যে বের হতেই বাপি সামনে হাজির। না খেয়ে কোথায় যাওয়া হচ্ছে? বাপি, খুব তাড়া আছে, এসে খেয়ে নিব। না, এসব বললে হবে না, একটু হলেও খেতে হবে। এনে আমি খাইয়ে দিচ্ছি, আমার লেট হচ্ছে। উফ, তুমি ছাড়বে না জানি, দাও খাইয়ে দাও। বাপি খাইয়ে দেওয়ার পরে রওনা হলাম। কোথায় খুঁজবো কিছু বুঝতে পারছি না। জয় ভাইয়াকে ফোন দিয়েছিলাম কিন্তু ওনার ফোন বন্ধ। রাজ ভাইয়াকে ডাকতে পারলে সুবিধা হতো, কিন্তু ওনার নাম্বার তো নেই। ফেসবুকে অ্যাক্টিভ আছে কি দেখি তো। উনিও লাইনে নেই, তবুও একটা মেসেজ দিয়ে রাখলাম। এখন আমি রাস্তায় হাঁটছি আর সাইলেন্ট মুডে নীল ভাইয়াকে খুঁজে যাচ্ছি। বিশাল তেঁতুল গাছটার নিচটা আজ ফাঁকা পড়ে আছে। এমন সময় নীল ভাই এখানে আড্ডা মারত, মাঝে মাঝে চোখে পড়তো। মাঠের বেঞ্চটাও ফাঁকা পড়ে আছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু নীল ভাইয়ের কোনো খোঁজ পেলাম না। খুব টেনশন হচ্ছে, শুধু বারবার মনে হচ্ছে সেই লোকটা যেন আবার নীল ভাইয়ের কোনো ক্ষতি করে না দেয়। ওনাকে খুঁজে না পেয়ে নদীর পাড়ে একটা ফাঁকা জায়গায় বসে আছি। খারাপ লাগছে অনেক, বারবার মনে হচ্ছে আমার জন্যই নীল ভাই আজ কোনো বিপদে পড়েছে মনে হয়। মনটাও কেমন যেন বেকুল হয়ে আছে, অস্থির অস্থির লাগছে। চারদিকটা কেমন শান্ত হয়ে আছে, মনে হচ্ছে একটু পর বিশাল ঝড় উঠবে। হঠাৎ একটা বিকট শব্দ পেলাম, শব্দটা মনে হলো আমার কাছাকাছি কোথাও থেকে এসেছে। চারদিকটা তাকাতেই নদীর পাশে রাস্তা থেকে কিছু একটা দূরে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি চোখে পড়লো। শব্দটা ওখান থেকে আসলো মনে হয়। এক পা দুপা করে ফ্যাক্টরির দিকে যাচ্ছি আর আমার বুকের ভিতরটা চিনচিন করছে। কাছে যেতেই আবার একটা আওয়াজ পেলাম, আন্দাজ করতে পারলাম এটা গুলির আওয়াজ। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, অনেকটা নির্জন জায়গাটা। অনেকে মনে করে এই ফ্যাক্টরিতে ভূত আছে, যার কারণে এইদিকে কেউ আসে না। তবে আমি ভূত আত্মা এগুলো অনেক ভয় পাই, কিন্তু এখন সবচেয়ে বেশি ভয় লাগছে আওয়াজটা শুনে। ভেতরে কি এমন আছে? ভিতরে কি কেউ আছে? থেকেই তো গুলির আওয়াজ আসলো। এখানে নীল ভাইয়া নেই তো, কিন্তু নীল ভাইয়া এই ভয়ঙ্কর জায়গায় কি করবে? আবারও একটা শব্দ পেলাম, এটা নিয়ে 3টা গুলির শব্দ পেলাম। আর কিছু না ভেবে ফ্যাক্টরির ভিতরে ঢুকতে লাগলাম। ঢোকার পরে হাসির শব্দ পেলাম, মনে হচ্ছে কেউ একজন অনেক শব্দ করে হাসছে। হঠাৎ উপর থেকে একটা লাশ আমার সামনে পড়লো। লাশটা সারা গায়ে রক্তে ভিজে আছে। ভয়ে আমি অনেক জোরে চিৎকার করাতেই কেউ একজন আমার দিকে একটা রড নিয়ে আসছে। আমি এতটাই ভয়ে আতঙ্কিত হয়েছিলাম যে কি করব বুঝতে পারছিলাম না। লোকটা আমার কাছে আসাতে একটা বুলেট লোকটার শরীরে ঝাঁঝরা করে দিল। আমি ভয়ের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। উপরে তাকাতেই দেখি নীল ভাইয়া। নীল ভাইয়াকে দেখে আরও বেশি ভয় পেয়ে চিৎকার করে কান্না করতে লাগলাম, কারণ নীল ভাইয়ার হাতে একটা পিস্তল ছিল আর সারা শরীরে রক্তে ভেজা। হাতের পিস্তল নিয়ে একটা সিগারেট মুখে নিয়ে দাঁড়িয়ে আছে আর ডেভিলের মতো হাসছে। ওনাকে দেখে স্বাভাবিক অবস্থায় আছে বলে মনে হয় না। আমার চোখের সামনে আরও দুজনকে কুকুরের মতো গুলি করলো। উনি যেন আজ খুনের নেশায় মেতে উঠেছে। তারপর একটা মুখোশ পরা ছেলেকে উপর থেকে টানতে টানতে নিচে আমার সামনে দাঁড় করালো। তারপর মুখোশটা সরিয়ে দিতেই আমি অবাক হয়ে গেলাম, এ কি? এটা তো আদনান। আদনান এখানে আসলো কিভাবে? আর কি হচ্ছে এসব? এত কিছু ভাবতে ভাবতে নীল ভাই আমার সামনেই আদনানের বুকে গুলি করলো। এটা দেখার পর নিজেকে আর সামলাতে পারলাম না, ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরেছে তখন অনুভব করলাম কেউ আমার জড়িয়ে ধরে আছে। অনেকটা জোরে জড়িয়ে ধরার ফলে কিছুতেই ছাড়াতে পারছি না। চারদিকটা তাকিয়ে বুঝতে পারলাম আমি হসপিটালে আছি। আমার ছাড়িয়ে নেওয়ার চেষ্টার ফলে যিনি জড়িয়ে ধরেছিলেন তিনি ছেড়ে দিলেন। উনি আর কেউ না, নীল ভাইয়া। তখনই সেই দৃশ্যটা মনে এসেছিল। নীল ভাইয়াকে দেখতে একদম অন্যরকম লাগছিল তখন। ওনাকে দেখে এখন ভয় হচ্ছে, ভয় পেয়ে চিৎকার করব এমন সময় উনি আমার মুখটা চেপে ধরলেন। আমাকে এত জোরে চেপে ধরেছিলেন যে আমার দম বন্ধ হওয়ার উপক্রম। একটু পর আমায় ছেড়ে দিয়ে রুমের দরজাটা লক করে বাইরে বের হয়ে চলে গেলেন। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি হসপিটালে কেন? আর ওই লোকটার সাহস হয় কীভাবে যখন তখন আমার সাথে এভাবে করার? আমি কি ওনার বউ নাকি যে এমনটা করবে? বৃষ্টিতে ভিজছি আর অনেকটা লাফালাফি করছি। ওদিকে নীল ভাইয়া একটা সিগারেট ধরালে। সিগারেট খাওয়া লোক আমার একদম সহ্য হয় না, তাই ওনার কাছে গেলাম। ভাইয়া, কি হচ্ছে এটা? কি? আপনি সিগারেট খাচ্ছেন, তাও আবার আমার সামনে? তো কি হয়েছে? কথাটা এমনভাবে বলল মনে হয় সামনে অদৃশ্য কোনো ভূত দাঁড়িয়ে আছে। কোনো ভ্রুক্ষেপ নেই। সিগারেট খাওয়ার লোক আমার একদমই পছন্দ হয় না। তোমার পছন্দ নিয়ে আমি কি করব? কি করবেন মানে? এখন এটা ফেলে দিন, কই দেখি।
তোমার কথায়? সোজা কথায় কাজ হবে না। এনাকে টাইট কী করে দিতে হয় সেটা আমি ভালো করেই জানি। উনি সিগারেট মুখে দিয়ে খাচ্ছে এমন সময় ফোনটা বের করে ঠাস করে কয়েকটা ছবি তুললাম। এটা কি হলো? এটা উগান্ডা যাওয়ার টিকিট হলো? এগুলো আবার আন্টি? না, সবার আগে আঙ্কেলকে দেখাবো যে আঙ্কেল দেখুন আপনার ছেলে কি করে বেড়াচ্ছে, তারপর আন্টিকে দেখাবো। মানে কি? এত মানে বলতে পারবো না। তারপর উনি রাগ দেখিয়ে ডিলিট করতে বললেন, কিন্তু আমি নাছোড়বান্দা তাই ইগনোর করে রেখেছি। নীল ভাইয়া আঙ্কেলকে ভীষণ ভয় পায়। যদি পিকগুলো আঙ্কেলকে দেখায় তাহলে নীল ভাইয়াকে আর আস্ত রাখবে না। এটা জেনেই নীল ভাইয়া এত ভয় পাচ্ছে। অনেক দৌড়াদৌড়ি করলেন আমার পিছনে, কিন্তু আমি কোনোভাবেই ফোন হাতছাড়া করিনি। ওনাকে ব্ল্যাকমেল করতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সারা জীবন এভাবে ব্ল্যাকমেল করতে পারতাম। বাচ্চা ছেলের মতো আকুতি মিনতি করছে আর আমি হেসেই যাচ্ছি। বুঝতে পারিনি পিক তোলার পর এভাবে ব্ল্যাকমেল করতে পারবো। ভালোই হলো, অন্তত কিছু একটা নিয়ে নীল ভাইকে চুপ রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ছবিগুলো দেখাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি? আমার সাথে বৃষ্টিতে ভিজতে হবে। আমি পারবো না। পারবেন না? ঠিক আছে। আমার কাছে কিছু পিক ছিল, এগুলো দিয়ে যে কি করি। হ্যাঁ, আঙ্কেলকে দেখাবো। আর আচ্ছা ঠিক আছে। এই তো গুড বয়ের মতো কথা। এরপরও যেতে চাচ্ছে না, তাই হাত ধরে টেনে নিয়ে গেলাম। এখন প্রচুর ভিজতেছি, সাথে নীল ভাইয়াও। উনি অপলক দৃষ্টিতে শুধু আমার দিকে চেয়ে আছেন, হ্যাবলার মতো। ভেজা অবস্থায় সব ছেলেকে হুলো বিড়ালের মতো লাগে, কিন্তু নীল ভাইয়াকে আরও সুন্দর লাগছে, বিশেষ করে তার অমন সুন্দর চুলগুলোর জন্য। ওনার চুলগুলো দেখে তো আমারই হিংসে হয়। মনে হয় আমার যদি এমন চুল হতো। আমি তো ঠিক করে ফেলেছি, আমার যদি ছেলে হয় তাহলে ওনার মতো করে হেয়ার স্টাইল করাবো। চারদিকে অন্ধকার, তবে কিছু আলোর রোশনি অন্ধকার ভেদ করে আছে। বৃষ্টি পড়ছে, হালকা বাতাস বইছে। ফাঁকা রাস্তায় আমি আর নীল ভাইয়া দাঁড়িয়ে আছি। অনেক রোমাঞ্চকর ছিল, চোখ বন্ধ করে সব কিছু ফিল করছি। এমন সময় কাদের উপর কারো স্পর্শ লাগলো। এটা যে নীল ভাইয়ার সেটা বুঝতে পারলাম। ভেতরটা শিউরে উঠল। বুকের ধুকধুকানিটা সর্বোচ্চ পৌঁছাতে বেশিক্ষণ সময় নিল না। পিছন থেকে হাতটা এমনভাবে গায়ের উপর পড়লো যেন আমি আচমকা চমকে গেলাম। আমি শক্ত করে চোখ বন্ধ করে আছি। এরপর উনি আমার সামনে এসে আমার চুলগুলো সরিয়ে দিলেন। আমি টিপ টিপ করে চোখ মেলতে দেখি নীল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে ভাসতেছি। চোখ মেলেই দেখলাম নীল ভাই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। লজ্জায় আমি পুরো লাল হয়ে গেলাম। এতক্ষণে বৃষ্টি থেমে গেছে। উনি কোলে করে গাড়িতে বসালেন, তারপর সোজা আমার বাসার সামনে দাঁড়ালেন। নেমে যেতেই নীল ভাই আমার হাতে একটা ওষুধের ব্যাগ ধরিয়ে দিলেন। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে বাসায় কলিং বেল বাজাচ্ছি। বাপি এসে দরজা খুলে দিয়ে সোফায় বসে আছে। বুঝতে পারলাম বাপি রেগে আছে। রুমের দিকে যাচ্ছি, এমন সময় ভুলটা আমারই ছিল, মেয়েকে শুধু ভালোই বেসেছি, তাই আজ এই অবস্থা। এভাবে বলছো কেন বাবা? মারে, তোর মা যখন মারা যায় তখন তুই এইটুকু মায়ের অভাব কখনো বুঝতে দিইনি। যখন যা বলেছিস তার আগে সেটা করেছি। আজ তুই এত রাত করে বাসা ফিরলি, এটা কি শোভা পায়? আজ আমার বয়স হয়েছে, এমন কোনো কাজ করিস না যে যেটার জন্য পস্তাতে হয়। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। বাপির কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে। রুমে ঢুকে ওষুধের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছি আর কেমন যেন বুকের ভিতরটা শিউরে উঠছে। নীল ভাইয়ের সাথে এতক্ষণ কাটানোর সময়টা মনে মনে ভাবতেছিলাম। প্রায় 1 ঘন্টা এগুলো ভেবে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। রাত 12টা বাজে আনুমানিক। শুয়ে শুয়ে ভাবছি। এগুলো ভাবনা যেন আমার মন থেকে কিছুতেই সরছে না। খচ্চর ছেলেটা আমার জীবনটা কয়লা বানিয়ে ছাড়বে। এরকম হাজারো গালি দিয়ে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে বাপির ডাকে ঘুম ভাঙলো। বাপি এত সকালে ডাকছে কেন? তোকে দেখার জন্য লোক আসছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বাপি, এটা কি করলে তুমি? আর আমার তো ফাইনাল ইয়ার পরীক্ষাটাও শেষ হয়নি। কোনো কথা শুনতে চাই না, রেডি হয়ে নিচে আয়। কথাটা বলে বাপি চলে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাপি এভাবে পাল্টে গেলে কেন? বাপি তো চাইতো আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আজ আর ভাবতে পারছি না। মন খারাপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম।
খুব নম্রভাবে ওদের সামনে বসে আছি। ওনাদের আমার পছন্দ হয়েছে। ছেলেটা কে এখনও দেখিনি, দেখবো কি করে, লজ্জায় তো মরে যাচ্ছি। একটু পর একজন মহিলা বললেন, ছেলে আর মেয়ে আলাদা কথা বলো। এরপর আমি আর ছেলে আলাদা রুমে গেলাম। রুমে গিয়ে ছেলেকে দেখতে, আপনি? চমকে উঠলে যে, অন্য কাউকে আশা করেছিল বুঝি? না, ঠিক তা না। সঠিকটা কি তাহলে? কিছু নেই, আমি ভাবতেও পারছি না। নীল ভাইয়া আপনি? অনেক সময় না ভাবার অনেক কিছুই হয়ে যায়, বুঝেছো? আমি আপনার মতো ডেভিলকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তো করব। এ বললেই হলো নাকি? আমি যা বলি সেটাই করি। তোমার ঠোঁটে কি যেন পড়েছে, দাঁড়াও আমি মুছে দিচ্ছি। না থাক, আমি নিজেই পারবো। এখানে ঝগড়া করতে থাকবা নাকি যাব? নইলে বাইরে সবাই ভাববে। আপনার কে আটকেছে শুনি? যাওয়ার আগে একটা সারপ্রাইজ দেব। আমি নিব না। তোমায় এটা দিতেই হবে। চোখ বন্ধ করো। না, নিব না। চোখ বন্ধ করো বলছি। করতেছি তো, রাগের কি আছে, ভালো করে বললেই তো হয়। ওনার কথায় চোখ বন্ধ করলাম। হঠাৎ করে একটি নিঃশ্বাস উপলব্ধি করলাম। হারামিটা এবারও আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তারপরে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে বাইরে বের হলাম। সেও খুব স্বাভাবিকভাবে বাইরে বের হলো। মনে হলো যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। উনি আমাকে কানে কানে বলল, কি রে আপু, ভাইয়ের সাথে কি কি করলি এতক্ষণ ধরে? এমন একটা চর দিব গলা কমলা লেবু হয়ে যাবে। উর্মি হলো আমার কাজিন। মা একটু পর আমার রুমে নিয়ে এলেন। রুমে আমি আর আমার কাজিন ভাই বোনরা মিলে হইচই করছি। কাজিনরা সবাই একসাথে হলে আমাদের একটাই কাজ, সেটা হলো হাসা, অনেক হাসা। কারণে অকারণে হাসা, খুব হাসা। কারণ সবাই একসাথে হলে অনেক মজা করি। এখন আমরা সেই কাজটাই করছি। ওদিকে বেআই মশাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বৌমাকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, তা তো নিয়ে যাবে না। আমি বলছিলাম কি, আরে মশাই বলুন। না মানে আর কয়েকদিন পর আমরা বেআই হচ্ছি, এত কি ভাবছেন বলে ফেলুন। আসলে আমি বলছিলাম কি, দেনা পাওনাটা। আরে মশাই, আমরা কিচ্ছু চাই না, শুধু আপনার ঘরের লক্ষ্মীকে আমাদের ঘরে দিয়ে দিন, তাহলেই হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। বুঝলেন তো বেআই, সামনের দিন তারিখ কাজটা সেরে ফেলতে চাচ্ছি, কি বলেন? কোনো সমস্যা নেই, আপনারা যা বলবেন। বাবা তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। আসতেছি মানে কি? কই যাবি? বাইরে একটা কাজ পড়ে গেল, ওখানেই যেতাম। একটু পরে যা। বাবা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে বের হয়ে আসলাম মিথ্যে অজুহাত দেখিয়ে। আসলে এই শার্ট পরে এতক্ষণ বসে থাকাটা বোরিং ফিল করছিলাম, তাই চলে আসার একটা ওয়ে খুঁজছিলাম। যাই হোক, বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট মুখে দিতেই ফোনটা বেজে উঠলো। নীল, কই তুই? নেহাদের বাসায়। কেন, কি হয়েছে? অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বলেই ফোনে কেড়ে দিল। আরে কোথায় যাবো সেটাই তো বলো না। দুবার ফোন দিলাম, রিসিভ করলো না। তৃতীয়বার ফোন ধরতেই, সেটা পরে বলবো, আগে তাড়াতাড়ি আয়। আরে বেটা কোথায় তুই সেটা তো বল। দোস্ত তাড়াতাড়ি আয়। কলেজ ক্যাম্পাসে। দোস্ত তাড়াতাড়ি আয়। আমি আসতেছি, একটু ওয়েট কর। এরপর ওখান থেকে একটা রিক্সা ধরে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। আরে ওই তো জয়, সাথে রাজ অভিও আছে দেখছি। কি হয়েছে ওদের? এগুলো ভাবতেই ওদের সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। জয় আবার রিক্সা থেকে টেনে নামিয়ে যেতে লাগলো। এই জয়, কি হয়েছে নাকি? দোস্ত তাড়াতাড়ি চল, আমার জীবন মরণের প্রশ্ন এটা। আচ্ছা চল। ওটাতে নাতে ক্যাম্পাসের পূর্ব দিকে নিয়ে আসলো। দোস্ত ওই দেখ, দীপা কোন একটা ছেলের সাথে বসে আছে। দোস্ত তুই একটা কিছু কর দোস্ত। মানে কি? মানে আমি দীপাকে ভালোবাসি। কি? তুই আর ভালোবাসা? দোস্ত এটা মজা না, সত্যি বলতেছি। আমি সত্যি দীপাকে ভালোবেসে ফেলছি। তো এই কারণে আমি ডাকলি? হুম। আমার কি মন চাইতেছে জানিস? হ্যাঁ, মন চাইতেছে তোর থাপড়াইতে থাপড়াইতে। দোস্ত পরে যত খুশি মারিস, এখন একটা কিছু কর, আমার বুকে লাগতেছে। তা তুই যে ওকে ভালোবাসিস এটা বলছিস? না, সাহস পায় না তো। তুই কিছু একটা কর, ওই ছেলের সাথে ও রিলেশন যেন না হয়, সেই ব্যবস্থা তোকেই করতে হবে। সেগুলো কোনোদিনও করি নেই।
সেগুলো তোদের জন্য আজ করতে হচ্ছে। একটা সিগারেট ধরে ওদের সামনে যেতেই দীপার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা। ভাই কেমন আছেন? আরে রনি তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালোই আছি। ভাইয়া এই হলো আমার বোন দীপা। দীপা, তুমি তাহলে রনির বোন? আমি তো জানতামই না। ভাই আপনার সাথে দেখা হয়ে কী যে ভালো লাগছে। আমারও। আর তোমায় আর দেখি না যে, কই থাকো? ভাইয়া আমি তো আমেরিকা থাকি, ওখান থেকে পড়ছি। আজকে দেশে ফিরলাম, তাই ভাবলাম দীপার সাথে দেখা করে যাই। ও, ভালোই করেছো। তাহলে তোমরা গল্প করো, আমি যাই। চলেন না চা খেয়ে আসি, অনেকদিন থেকে আপনার সাথে আড্ডা দেওয়া হয় না। প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলো। ওর কথায় রাজি হয়ে গেলাম আমি, কারণ ওকে নিয়ে গেলে জয় কিছুটা সময় পাবে দিবাকে কিছু বলার। জয় গাছের আড়াল থেকে সব দেখছে। ওকে ইশারা দিয়ে রনিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। এমন সময় বাবা ফোন দিল। হ্যাঁ বাবা, বলো। কোথায় তুমি? এই তো একটু কলেজের দিকে। বাসায় এসো। আচ্ছা বাবা, ঠিক আছে, রাখি। বাবাকে আমি অনেক ভয় পাই, তাই রনিকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রনি খুব ভালো ট্যালেন্টেড একটা ছাত্র, অনেক মিশুক। আমার 1 বছরের জুনিয়র, কিন্তু ওকে আমি অনেক ভালোবাসি। বাসায় আসতে বাবাকে দেখলাম পেপার বলছে। বাবা, কিছু হয়েছে? এভাবে ডাকলে যে? যে কাজে গেছিল সে কাজ কি শেষ? হ্যাঁ, শেষ। নীলা মার্কেটে যাবে, নিজের জন্য কিছু শপিং করবে, ওকে নিয়ে যাও। বাবা, ও তো একাই যেতে পারবে। একাই যেতে পারে, আমার যাওয়ার কি দরকার? ও একা কেন যাবে? যদি রাস্তায় কোনো বিপদ হয় তখন? আচ্ছা ঠিক আছে, যাব। বিরক্তিকর ভাব নিয়ে রুমে গিয়ে ফোন টিপছি। এমন সময় নীলা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। মেজাজটা খারাপ হয়ে গেল। রেগে ওর চুল টানতে লাগলাম। নীলা চিল্লিয়ে বাবাকে ডাকতে চুপ করে বসলাম। হা হা হা, তোকে টাইট দিতে হয় কিভাবে আমি জানি। অনেক পাকড়ামি করছিস আজকাল। এখন চল, অনেক দেরি হয়েছে। বাবা বলছে এই জন্য যাচ্ছি, নইলে বাসা থেকে রওনা হয়ে রিক্সায় যাচ্ছি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, নেহাকে আনলে কেমন হয়? ওকে অনেক জ্বালানো যাবে, কিন্তু আনবো কি করে? পেয়েছি। আচ্ছা নীলা, তুই একা একা শপিং করতে পারবি? আমি তো একাই শপিং করি, না পারার কি আছে? না মানে তোর কোনো বান্ধবী থাকলে নিতে পারিস, তাহলে তোর ড্রেস চয়েস করে দিতে পারবে। চয়েস করে দিবে, তাই না? বুঝছি তো, তলে তলে এত কিছু। বুঝছিস যখন, তখন এত কথা না বলে কাজটা করে দিতে পারিস। পারি। তবে বিনিময়ে আমি কি পাবো? আইসক্রিমের দোকান কিনে দেবো, খুশি? খুব খুশি। দাঁড়া, হবু ভাবিরে ফোন দেই। আমি যে গাড়ি চালাচ্ছি সেদিকে নিজের কোনো খেয়াল নেই। এক নজরে লুকিং গ্লাসে নেহাকে দেখছি। আজ নেহাকে অনেক মায়াবী লাগছে। চোখে হালকা কাজল দিয়ে আরও অনেক মায়াবী লাগছে। খোলা চুল যেন সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। বাতাস অবাধহীন চুলগুলো কোনো বাধা না মেনে মুখের ওপর পড়ছে। আর নেহা হাতের আলতো ছোঁয়ায় চুলগুলোকে সরিয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে ও চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু পাচ্ছি না। হঠাৎ আমার আনমনা ঘোর কাটিয়ে নেহা চেঁচিয়ে বললো, এ ভাই সামনে দেখেন। সামনে তাকিয়ে দেখি একটা বাস দাঁড় করানো, সাথে সাথে ব্রেক করলাম। নীলা নেহা দুজনে অনেক ভয় পেয়েছে। নেহা তো ভয়ে কান্না করা শুরু করে দিয়েছে। কোথায় মন থাকে, হ্যাঁ? যদি কিছু হয়ে যেত? কিচ্ছু হবে না, আমি আছি তো। তুই আছিস, এজন্যই তো ভয়। চুপ! ও তো ঠিক বলছে। গাড়িতে ওঠার পর থেকে দেখছি আপনি কেমন অন্যমনস্ক হয়ে আছেন। এখন কি অবস্থা হতো? ভাগ্যিস আমি চিল্লাচিল্লি করলাম, নাইলে। উফ, সব তো তোমার জন্য হয়েছে। তোমায় দেখতে গিয়েই তো। ও মাই গড, কি বলে ফেললাম এটা? ও শিট! মানে? আমায় দেখতে গিয়ে মানেটা কি? না না, কিছু না। কিছু না মানে? আমায় দেখতে আপনি কি যেন বললেন? বললাম তো কিছু না। কি ভাবছেন মিস্টার? আপনি যে লুকিং গ্লাসে আমায় দেখছেন, এটা আমি বুঝিনি ভেবেছেন? কিন্তু গাড়ি চালানোর সময় এটা ঠিক না। তোমার চুলে একটা আরশোলা ঘুরছিল, সেটাই দেখছিলাম। কি? আরশোলা? ও মাগো, কে কোথায় আছো মাগো? চোখ বন্ধ করে একতালে চিল্লিয়ে যাচ্ছে। আরে থামো বলছি, কানটা ফেটে যাবে মনে হচ্ছে। কথাটি বলার সাথে সাথে নেহা তার সর্বশক্তি দিয়ে আমায় জড়িয়ে ধরলো। ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে। নেহা একদম পিচিদের মতো করছে। ভয়ে আমার বুকে মাথা লুকিয়ে আছে। ওর কানে কানে ফিসফিস করে বললাম, আমি তো এমনিতেই মজা করে বললাম পাগলি। কি? ওরে শয়তান পোলা, দাঁড়ান, আজ আপনার একদিন কি আমার একদিন। বলে আমার বুকে গায়ে হাজারো কিল ঘুষি মারতে লাগলো। আমি কিল ঘুষি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। নেহাও আমার বুকে চুপটি করে আছে। বুঝতে পারলাম নেহাও আমায় ভালোবাসতে শুরু করেছে। পেছন থেকে নীলা এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ভেস্তে দিল। রোমিও জুলিয়েটের প্রেম কি শেষ হয়েছে? হলে এখন যাওয়া যাক।
নীলার কথা শুনে নেহা স্বাভাবিক হয়ে বসলো, লজ্জায় মুচকি মুচকি হাসছে। একটু পর শপিং মলে পৌঁছলাম। গাড়ি পার্ক করে নেমে দেখি নীলা নেহার হাত ধরে মলে ঢুকলো। হায় রে, মাসে 2বার করে শপিং করো তবুও এত এক্সাইটমেন্ট, হ্যাঁ? কি আর করার, মলে ঢুকলাম। সিঁড়ি দিয়ে উঠতেই একটা মেয়ের সাথে থাকে খেলাম। মেয়েটাকে সরি বলে পাশ কাটিয়ে চলে গেলাম। নীলা নেহাকে তো কোথাও দেখছি না। এত বড় শপিং মলে কোথায় খুঁজবো এখন? ধুর, ওদের তো একাও ছাড়া যাবে না। ফোন করে দেখি কোথায় ওরা। হ্যালো, হ্যাঁ ভাইয়া বল। ওই কই তুই? কত খুঁজতেছি, পাচ্ছি না তো। আমরা 3য় তলায় আরোহী কালেকশনের পাশেই। ওখানে দাঁড়া, আমি আসছি। ইস রে, আমার রোমিও ভাইটা ভাবিরে দেখার জন্য কত। বাজে কথা বলতে যা বললাম তাই কর, ওখানে দাঁড়া। নীলা বেশি বকবক করছে, বাসায় গিয়ে ওর ব্যবস্থা নেব। একটা চকলেটও দেবো না। 3য় তলা উঠতেই নজর পড়লো কয়েকটা ছেলের ওপরে। 4-5টা ছেলে একটা মেয়েকে ঘিরে নানান অসভ্যতামি করছে। এটা দেখার পর আর ঠিক থাকতে পারলাম না। ওখানে গিয়ে একটা ছেলের শার্টের কলার ধরে একটা চর বসিয়ে দিলাম। ছেলেটাকে চর মারার সাথে সাথে বাকি 4টা ছেলে আমার দিকে দেখালো। ওখানকার মধ্যে একজন বলল, কে বে তুই? তুই সাহস হয় কি করে ওকে চর মারার? তুই জানিস ওকে? ওর কথা শুনে রাগ আরও বেড়ে গেল। ওর গালেও একটা বসিয়ে দিলাম। ওদের সাথে ছেলেগুলো পালালো। যে দুজনকে চর মারলাম শুধু তো ওরা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শোন, তোদের হেডকে বলে দিবি তোদের নীল মেরেছে, বুঝেছিস? আর এই শপিং মলে আশেপাশে যেন না দেখি। নীল সবাইকে একটা সুযোগ দেয় বলে ওখান থেকে চলে আসলাম। পেছন থেকে একটা মেয়ে ডাকলো। এই যে ভাইয়া, শুনছেন? আমাকে বলছেন? জি আপনাকেই। বলুন। আপনাকে অনেক ধন্যবাদ কেন? এই ফাজিল লোফার ছেলেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য। সাবধানে থাকবেন। ভাইয়া আপনার নাম্বারটা দিবেন? সরি। নিজের জন্য চাচ্ছি না, যদি ওই বদমাশগুলো আবার পিছু নেয় তাহলে আপনাকে ফোন দিব, প্লিজ ভাইয়া। ঠিক আছে। তারপর মেয়েটাকে নাম্বার দিয়ে নীলাকে খুঁজতে লাগলাম। মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, ওই তো নীলা আর নেহা। ওদের কাছে গিয়ে দেখলাম এতগুলো জামা কিনেছে, আর এদিকে আরও পছন্দ করছে তো করছেই। এগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওদের বডিগার্ড হয়ে থাকতে বিরক্ত লাগছে, তাই নীলাকে আলাদা রাখলাম। সারা মলটা কি কিনবি নাকি? আরে ভাইয়া আর একটু। আর 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটে কি হবে? আর 1 ঘন্টা সময় দে তুই কি? প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। আচ্ছা যা। উফ, আরও 1 ঘন্টা কি যে করব। হঠাৎ সামনে দেখলাম একটা জুয়েলারি দোকান। নেহাকে তো কখনো গিফট করিনি, আজ গিফট করলে কেমন হয়? কিন্তু কি নেব? নেকলেস নেব? না, নেকলেস নেওয়াটা মানাবে না, বরং একটা আংটি নেই। হ্যাঁ, আংটিই বেস্ট হবে। এরপর ওখানে গিয়ে খুব সুন্দর একটা আংটি নিলাম। এর মধ্যেই বাবা ফোন দিল। হ্যালো বাবা। আর কতক্ষণ লাগবে ওখানে? সেটা তোমার গুণধরী মেয়ে কি বলো, সেই কখন থেকে কিনছে তো কিনছেই। হাহা, এই বয়সে তো কিনবে। আচ্ছা শোনো, শপিং শেষ হলে ওকে নিয়ে তাড়াতাড়ি বাসায় এসো। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? তাড়াতাড়ি যেতে বলছো যে? না কোনো সমস্যা নেই, এমনি বললাম তাড়াতাড়ি আসতে, একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোনটা কেটে আড়াল থেকে নেহাকে দেখছি, কিন্তু ওর সাথে কথা বলতে না পেরে ভালো লাগছে না। নীলাকে একবার ফোন করে দেখি কিছু করা যায় কিনা। হ্যালো। কি রে ভাইয়া, এখান থেকে এখানেই আবার ফোন দিচ্ছিস কেন? অস্তে কথা বলো কাজী। উফ, কি হয়েছে? নেহাকে একটু এদিকে পাঠাতে পারবি? না কেমন বোন তুই? আমি পারবো না। আর কিছুদিন পর তোদের বিয়ে, তখন প্রেম করিস। এখন আমি কিছুই করতে পারছি না। টাটা। হ্যালো হ্যালো। টুট টুট টুট। ফোনটা কেটে দিল। গাজীরা অনেক বেশি বকবক করছে, এর একটা ব্যবস্থা নিতেই হবে। ভাইয়া চল। শপিং শেষ? তবে আরো কিছু কেনার ছিল, সেগুলো পরে নিব। এই নে ধর, ব্যাগগুলো রাখ। মানে কি, আমি ব্যাগ ধরবো? হ্যাঁ, তুই ধরবি না তো কে ধরবে? নীলা তুই কিন্তু। এদিকে আয়। ভাইয়া কি করছিস তুই? কি করছি মানে? তুই কি করতে বলতেছিস মনে আছে? আমি এগুলো টেনে নিয়ে যাব? দেখ, এখন যদি তুই এগুলো না নিয়ে যাস তাহলে ভাবি কি মনে করবে? কি মনে করবে? মনে করবে তুই কেয়ারলেস। দেখ, তুই যদি না নিয়ে যাস তাহলে ভাবি ভাববে তুই নিজের বোনের জন্য এইটুকু করতেছিস না। তোর উপর একটা নেগেটিভ ভাবনা আসবে। ও মা গো, তাই তো। সেজন্যই তো বলছি। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি।
এই তো আমার পেয়ারি ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যখন নিয়ে যেতে পারবি না তাহলে আমি নিয়ে যাচ্ছি। কে বললো পারবো না? তাছাড়া আমি থাকতে তুই কখনো এগুলো নিয়ে গেছিস? সবসময় তো আমিই বই নিয়ে যাই। বকবক না করে চল। বাপরে, এগুলো কি নিয়েছে এত ওজন? আর ছিঁড়ে যাবে মনে হয়। অনেক কষ্টে ব্যাগগুলো গাড়িতে রাখলাম। নীলা আর নেহা অনেক ফান করছে আর হাসাহাসি করছে। নেহাকে ওর বাসায় দিয়ে অবশেষে বাসায় পৌঁছালাম। কি ব্যাপার, বাড়িটা তো সাজানো হচ্ছে কেন? এত ফুল ডেকোরেশন, এগুলো মানে কি? গাড়িটা পার্কিং করে বাসার ভিতরে ঢুকতে দেখি ভেতরে এলাহি কাণ্ড। কিছু আত্মীয় স্বজন এসছে মাকে সাইডে নিয়ে। কি ব্যাপার মা, কি হচ্ছে বাসায়? কেন তুই জানিস না? আমার ছেলের তো কাল বিয়ে। কাল বিয়ে মানে? কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। কিন্তু মা, এটা কি করে সম্ভব হঠাৎ করেই? হ্যাঁ, হঠাৎ করেই সব হয়ে গেল। তোর বাবা আর দেরি করতে চাচ্ছিল না, তাই তাড়াতাড়ি। মানে কি? এজন্য তোমরা আমাকে না জানিয়েই? এখন তোর পেঁচাল শুনতে পারবো না। রাজ্যের কাজ পড়ে আছে, যা ফ্রেশ হয়ে নে। মা 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 শুনো। আমার কথা শুনেই না শুনেই মা চলে গেল। কি হচ্ছেটা কি? এরকম দ্রুম করে বিয়ে হবে বললেই হলো নাকি? হ্যাঁ, আমার তো প্রিপারেশন নিতে হবে নাকি? তোর ভালো লাগতেছে না। রুমে যেতে দেখি নীলা আমায় দেখে গিলগিল করে আসতেছে। তার মানে ওই হারামিটাই সব আগে থেকে জানতো। কিন্তু আমার আগে বলে কি হতো? হ্যাঁ, নীলাকে কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই বাপি, সারা বাসায় এত ফুল দিয়ে সাজানো কেন? একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কি বিয়ে? কি বলতেছো সব বাপি? হঠাৎ করে বিয়ে মানেটা কি? হঠাৎ করে সব হয়ে গেল রে মা, তাই আর না করতে পারিনি। তাই বলে? তুই কোনো চিন্তা করিস না, আমি সব আত্মীয় স্বজনকে বলে দিয়েছি। তুই শুধু তোর বন্ধু বান্ধবীদেরকে বল। বাপি কি বলছো? আমি তো... তোকে এত বুঝতে হবে না, তুই রুমে গিয়ে দেখ, তোর বন্ধু বান্ধবীরা তোর জন্য অপেক্ষা করছে। বাপিকে আর কিছু বললাম না, তোর ভাল লাগে না, মাথা ব্যথা করছে। রুমে গিয়ে দেখি হারামিগুলো বসে লুডো খেলছে। তোরা এখানে কেন? বান্ধবীর বিয়ে আর আমরা আসবো না? তোদেরকে কে বলেছে আমার বিয়ে? যতই একা একা বিয়ে করার প্ল্যান করে থাকো চান্দু, আমরা ঠিকই জানতে পারি। বলেই সবাই হৈ হৈ করে হাসতে লাগলো। ওদের হাসি দেখে খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে সব কটা চুল ছিঁড়ে ফেলি। এই তোরা এখান যা তো, আমার ভাল লাগে না। যাবো মানে? আমরা মেহেদি পরানোর জন্য এসেছি। আয়, আগে মেহেদি দিয়ে দিব। পরে দিয়ে দিস। পরে মানে? কালকে বিয়ে, আর কখন দিবি? দেখ দোস্ত, আমার ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, এখন আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আর আমরা মেহেদি দিয়ে দিব। দূর, তোরাও না। ওরা মেহেদি পরিয়ে দিবে তো দিয়েই ছাড়বে, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওরা হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, খুব ঘুম পাচ্ছে, কিন্তু ওদের হাসাহাসির জন্য ঘুমাতেই পারছি না। দীর্ঘ 3 ঘন্টা পর আমি ছুটি পেলাম, মানে ওরা চলে গেল। এবার একটা আরামে ঘুম দিতে পারবো। যেমন ভাবা তেমনই কাজ, হাত পা ছুড়িয়ে ঘুমিয়ে পড়লাম। আবারও ঘুমের ঘোরে কারো একটা নিঃশ্বাস উপলব্ধি করলাম। ঘুমন্ত অবস্থায় এরকম অনুভূতি পেয়ে প্রচণ্ড ভয়ে জেগে উঠলাম। কিন্তু রুমে কেউ নেই। এটা কি আমার মনের ভুল? না, আমি স্পষ্ট অনুভব করেছিলাম কেউ আমার আশেপাশেই আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2টা বাজে। এটা কি সেই আড়ালে থাকা লোকটা? এতদিন পরে, এতদিন উনি কোথায় ছিলেন? তবে আজ একটা বিষয় আমার খুব ভাবাচ্ছে, আর সেটা হলো একটা পারফিউম। আমার রুমে একটা পারফিউমের সুগন্ধ পাচ্ছি। এরকম পারফিউম তো আমি ব্যবহার করি না। তার মানে আমার রুমে সত্যি অন্য কেউ এসেছে। তবে তার থেকেও বেশি ভাবাচ্ছে, নীল ভাইয়ের রুমে যখন প্রথম যাই তখন এই পারফিউমের গন্ধ পেয়েছিলাম। তাছাড়া নীল ভাইয়ের সাথে যতক্ষণ আমার সময় কেটেছে, এই মাতাল করা পারফিউম আমি পেয়েছিলাম, যেটা আর কারো মাঝে আমি পাইনি। শুধু নীল ভাইয়া ছাড়া আর কারো মাঝে পারফিউমের ঘ্রাণ আমি পাইনি। তার মানে কি নীল ভাইয়া? না না, এ আমি কি ভাবছি? নীল ভাইয়া হতে পারে না, কারণ কাল তো আমাদের বিয়ে। বিয়ের আগের রাতে কখনোই নীল ভাই এরকম সাহস দেখাবে না। আমার আগ থেকেই একটা অভ্যাস, সেটা হলো বেশি চিন্তা করলে ঘুমিয়ে যাই। কখন ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। একদিন পর ফুল সাজানো খাটে লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছি। চারদিকে ফুল সাজানো, বিশেষ করে গোলাপ ফুলের পরিমাণটা অনেক বেশি। গোলাপ আমার অনেক পছন্দের ফুল। আমার সাথে একটা ছোট্ট পিচ্ছি ছেলে বসে আছে, হাতে একটা খেলনা গাড়ি নিয়ে। পিচ্ছিটা অনেক কিউট, ইচ্ছে করছে পিচ্ছিটাকে কোলে নিয়ে একটু আদর করি, কিন্তু আমি একটা নতুন বউ, তাই চুপ করে বসে আছি। এতক্ষণ আমার সাথে অনেক ছিল, বান্ধবীরা, নীল ভাইয়ার কাজী, নীলা, আরও অনেকে। এখন ঘরে আমি একাই বসে আছি।
একা একা বসে আছি আর নীল ভাইয়ের অপেক্ষা করছি। উফ, খুব গরম লাগছে, সাথে খিদেও লাগছে খুব। এত মোটা কাপড় পরে বসে থাকতে থাকতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। এখন তো ঘরে কেউ নেই, তাহলে ঘুমটা দিয়েছি কেন? ঘুমটা খুলে ফেললাম। এখন অনেকটা হালকা লাগছে। এখন যদি একটু খেতে পারতাম কি ভালোই না হতো। মনে কেমন একটা ফিলিংস কাজ করছে, ভয় করছে, কিন্তু সেই ভয়টাকে ভালোও লাগছে। এরকম আমার কখনো হয়নি, আজকেই প্রথম। হঠাৎ সেই আড়ালে থাকা লোকটার কথা মনে হলো। আচ্ছা, আমি যদি কারোর সাথে কথা বলতাম তাহলে ওই লোকটাকে মেনে নিতে পারতো না। আর আজ আমার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু ওনার কোনো খবর নেই। এমনটা হবে কখনো আশা করিনি। অনেক প্রে করেছিলাম যেন আজকে ওই লোকটা কোনো ঝামেলা না করে। সেটাই সত্যি হলো। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে মিস্টার নীল রুমে আসলেন। লজ্জা পেয়েছি এরকম ভাব নিয়ে আবারও ঘোমটা দিয়ে বসে থাকলাম। যদিও আমার লজ্জা করছে না, একটু ভয়ে কাজ করছে। নীল ভাইয়া, উফ সরি, ভুল করে ভাইয়া বলে ফেলেছি। এখন তো উনি আমার বর। উনি বিছানায় বসে পাঞ্জাবি খুলছেন। আমার বুকের ভিতরটা ধুকধুক করছে। বিশ্বাস করেন, এরপর যেটা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নীল ভাইয়া হাতে করে এত এত খাবার নিয়ে টেবিলে রাখলো। আমার তো আর তর্স হয়েছে না, কিন্তু খেতেও পারছি না। উনি কি আমার জন্য এগুলো নিয়ে এসেছেন? বাহ, টেবিলটা একটু রোমান্টিক হচ্ছে তাহলে। এই মোটা শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? হ্যাঁ, ড্রয়ার দেখো, কাপড় রাখা আছে, চেঞ্জ করে নাও। ওনার কথা মতো ড্রপে গেলাম। খুব বিরক্তি লাগছিল। এই মোটা কাপড় আর ভারী গয়নাগুলো ড্রপে গিয়ে দেখি, ওমাগো, এখানে প্রায় 30 থেকে 40টা শাড়ি। এগুলো শাড়ি এখানে কি করছে? ওনার দিকে আর চোখে তাকালাম। উনি মুচকি হেসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন। এই সবগুলো কাপড় আমার পিচ্ছি কোটার, জানো? আমি যখন নিজের জন্য কিছু কিনতে যেতাম তখন যে শাড়িটা আমার পছন্দ হতো সেটাই কিনে রাখতাম। বুঝলাম, এখন ছাড়েন। কেন? কোথায় যাবা? আর কোথাও যেতে দেবো না তোমায়। সারা জীবন এভাবে জড়িয়ে ধরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করব, আর আপনি জড়িয়ে ধরে থাকেন। আচ্ছা ঠিক আছে। ওই কি ঠিক আছে? লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? সমস্যা কি? আমি আমার বউকে জড়িয়ে ধরবো, এতে শরমের কি আছে? ইসিরে, শখ কত! আর আমার সব শখ তুমি পূরণ করবা, বুঝলা? ওনার কাছ থেকে ছাড়িয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেওয়ার জন্য। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখছি। কাল অবধি আমি আমার নিজের বাড়িতে ছিলাম, আর আজ আমি কারো স্ত্রী, কারো বৌমা, কারো ভাবি। সময়ের ব্যবধানে কত কিছু পাল্টে গেল। বাপির কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি বাপিকে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিতেই দেখি টাওয়ালেটা আনিনি। এই রে, এবার কি হবে? টাওয়ালেটা আনতে ভুলেই গিয়েছি। ও মাই গড, শাড়িটাও তো আনিনি। এই লোকটার জন্য সব ভুলে গিয়েছি। এখন কি করব? ওনাকে ডেকে তাহলেটা দিতে বলবো? না, এটা ঠিক হবে না। ওয়াশরুমের দরজাটা আস্তে আস্তে খুলে দেখি উনি আছে কি না। না থাকলে এক দৌড়ে গিয়ে নিয়ে আসবো। কই, ঘরে তো ওনাকে দেখতে পাচ্ছি না। তার মানে উনি বাইরে চলে গিয়েছেন। ওই তো বিছানা টাওয়ালেটা, তাই চট করে নিয়ে আসি। 1 2 3 বলে দিলাম এক দৌড়। তাড়াতাড়ি টাওয়ালেটা নিয়ে আবার ওয়াশরুমে আসলাম। মনে হচ্ছে বিশ্বযুদ্ধ জয় করে এসেছি। কাপড়টা আনতে পারিনি, কারণ কাপড়টা ওয়ার্ড্রোবে রাখা ছিল। টাওয়ালেটা নিয়ে সারা শরীর পেঁচিয়ে নিলাম। কাপড় বের করতেই চোখে পড়ল সোফায় রাখা ওনার সাদা টি শার্টটা হাতে নিতেই সেই পারফিউমের সুগন্ধ পাচ্ছি। উফ, পাগল হয়ে যাবো এবার মনে হচ্ছে। আচ্ছা, এটা বললে কেমন হয়? রাতে তো আবার কেউ দেখতে আসবে না। নতুন বউ কি পরে আছে? ওনাকে তো দেখতেই পাচ্ছি না, এটাই পরি। এরপর ওনার টি শার্টটা পরে আয়নার সামনে দাঁড়ালাম। ও মাই গড নেহা, তোকে কি কিউট লাগছে রে। নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছি। নিজের চুল দিয়ে গোফ বানাচ্ছি, দাড়ি বানাচ্ছি। এমন সময় ওনার আগমনে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আর এটা কি পরেছো তুমি? আমার টি শার্ট পরছো কেন? কেন, আপনারটাকে আমি পড়তে পারি না? হুম, কেন পারো না? তবে একটা ভুলভাবে পড়েছো, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। এই না না বলছি, আমি নিজে ঠিক করছি। কে শোনে কার কথা? ওনার নিঃশ্বাস অনুভব করতে পারছি, এতটাই কাছে এসেছে। ওনাকে দেখে বুকের ভিতর হালকা চিনচিন করছে। ভয়ে চোখ বন্ধ করলাম। উনি আমার আরও সামনে এগোচ্ছে। এখন আমি যেন অন্য কোনো নেশার ঘোরে। আমিও রেসপন্স দিলাম। কিছুক্ষণ পরে নেশার ঘোর কাটিয়ে ওনাকে সরিয়ে দিলাম। খুব লজ্জা করে, ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। লজ্জায় বিছানার এক পাশে বসে আছি। উনি হাতে খাবার নিয়ে আমার সামনে বসলেন।
এই নাও হা করো। আমার খিদে নেই। কেন? একটু আগে তো বলো খুব খিদে পেয়েছে। এখন পাচ্ছে না। ও, বুঝতে পেরেছি। ওই শয়তান পোলা, আপনি যেটা ভাবছেন সেটা না। তাহলে খিদে নেই কেন? ধুর, আপনার লজ্জা বলতে কি সত্যি কিছু নেই? আচ্ছা দিন, আমি নিজ হাতে খাচ্ছি। নো ওয়ে। কেন? আমি খাইয়ে দেবো, শুধু আজ নয়, আজ থেকে আমি তোমায় সবসময় খাইয়ে দেবো। আমি কি পিচ্ছি নাকি? আমার পিচ্ছি। উফ, আমি অনেক বড়। এখন এই বিরিয়ানি খাবা নাকি কিস খা? এ না না, হা করছি তো, দেন। এই তো আমার পিচ্ছি বউটা। উনি আমায় খাইয়ে দেওয়ার পর কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন। ঘরে ডিম লাইট জ্বলছে, আমি শুয়ে আছি, তবে সেটা বালিশে নয়, ওনার বুকের উপরে। উনি আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। ওনার জড়িয়ে ধরাকে অনেক বিশ্বাস করতে ইচ্ছে করছে। আচ্ছা, আপনার একটা কথা বলি, বলো। আমায় ছেড়ে কখনো চলে যাবেন না তো? কখনো না পাগলি, সবসময় এভাবে জড়িয়ে ধরে থাকবো। আই লাভ ইউ। ওই আই লাভ ইউ বলছি তো। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি এবারও আই লাভ ইউ তো বলবেন না? এই নাও। খুব আই লাভ ইউ। এবার খুশি? এখন ঘুমিয়ে পড়ো। ঘুমাবো মানে? ঘুমাবা মানে ঘুমাবা। আজ তো আমাদের বাসর রাত। তো না কিছু না। ধর, কি লোক রে বাবা, বাসরাতে বউকে ঘুমাতে বলে, ভাল লাগে না। ওপাশ হয়ে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর অনুভব করলাম উনি আমায় জড়িয়ে ধরলেন, আর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা রাজ্যে। এই যে শুনছেন, শুনুন না, কয়টা বাজে খেয়াল আছে? আর একটু ঘুমাবো, এখন যাও তো। তা তো ঘুমাবেনি, আমার ঘুম নষ্ট করে আর আমি ঘুমানো হচ্ছে, তাই না? দাঁড়ান, মজা দেখাচ্ছি। কি করলো এটা? ব্যথা পাইছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো কামড় দিয়েছি। তবে রে, দেখাচ্ছি মজা। বলে আমার কোমর জড়িয়ে ধরলো। রাতে অনেক জ্বালিয়েছেন, এখন ছাড়েন তো। না, ছাড়বো না। নিচে আন্টি আছে, আন্টি মানে? মা বলে ডাকো। আস্তে আস্তে হয়ে যাবে, এখন প্লিজ ছাড়েন। নিচে খাবার রেডি হয়েছে, আপনাকে ডাকতে এসেছি। তোমাকে আটকে রেখেছি? আটকেই তো রেখেছেন। চাবি তো তোমার কাছে, খুলে ফেলো। আচ্ছা, পরে দিব, এখন ছাড়ুন না। না, আগে দাও। বাধ্য হয়ে ওনাকে একটা ধাক্কা দিয়ে চলে আসলাম। নিচে এসে সকালের নাস্তা করলাম, এখন ঘরে কাপড় গোছাচ্ছি। হঠাৎ কি যেন খুঁজতে ডয়ারটা খুললাম। খুলতেই সেখানে একটা চিরকুট ছিল, সাথে কয়েকটা কার্ড। আরে, এই কার্ড তো আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল সেই লোকটা। কার্ডগুলো এখনও আমার কাছে আছে। এমনকি ওই চিরকুটগুলো রেখেছি। জন্মদিনে দেওয়া কার্ডের সাথে মিলিয়ে দেখলাম, একদম সেম টু সেম। এই কার্ডগুলোর উপর লিখেই তো আমার শুভেচ্ছা জানিয়েছিল। এই কার্ডগুলো এখানে আসলো কিভাবে? ওখানে আর কি কি আছে সেগুলো খুঁজতে গেলাম। আরে, এটা তো একটা মুখোশ। এই মুখোশটা পরেই তো, তার মানে কি ওই লোকটা উনি? না, তা কি করে হয়? উনি চুপি চুপি এরকম কেন করতে যাবে? কিছুই বুঝতে পারছি না। তখন উনি বাসায় ছিল না, ওনার বন্ধুদের সাথে গেছে, রাতে আসবে বলেছে। তাই সব প্রশ্নের উত্তর রাতে পাওয়ার জন্য অপেক্ষা করলাম। রাত 8টা বেজে গেল, এখনও ওনার আসার কোনো নাম নেই। বারবার ফোন করছি কিন্তু ফোন বন্ধ। আমার টেনশন আরও বেড়ে গেল। বেলকনিতে দাঁড়িয়েছি, এমন সময় গাড়ির হর্ন পেলাম। তার মানে উনি এসেছে। এরপর ওনাকে খেতে দিলাম, উনি নিজে আমাকে খাইয়ে দিলেন, যদিও আমি না করেছিলাম। এখন বাজে রাত 11টা। উনি বিছানায় বসে গেম খেলছে। আমি শাওয়ার নিয়ে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতেছিলাম। মাথায় আমার সেই প্রশ্নগুলো এখনও ঘুরপাক খাচ্ছে, আর ভাবতে পারছি না। এবার বলেই ফেলি, এই যে শুনুন, বলো। গেম খেলা বাদ দিন, আমি একটা কথা জিজ্ঞেস করব। করো, আমি শুনছি। না, মনোযোগ না দিলে বলবো না। আচ্ছা ঠিক আছে, বলো। এই কার্ডগুলো এখানে কেন? ও, ওগুলো নীলার জন্মদিনে কিনেছিলাম, এই কটা বেশি হয়েছিল তাই রেখে দিয়েছি। ও, আর এই মুখোশটা? এটা কোথায় পেলে? সেটা বড় কথা নয়, এটা দিয়ে কি করেন আপনি? আমি জোকারের উপর একটু বেশি ইন্টারেস্টিং, তাই মুখোশটা কিনেছিলাম। কিন্তু এগুলো আমায় বলছো কেন? তার মানে আমি যা ভাবছি সেটাই? কি ভাবছো?
না কিছু না, উনি এখন সব বলবে না বুঝতে পারছি, তাই আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। একটু পর উনি আমায় জড়িয়ে ধরলো, ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সত্যিটা বলে দিই। মানে? মানেটা হলো সেই লোকটা আমি ছিলাম। আপনি ছিলেন? কিন্তু কেন? কেন আসতেন এত রাতে? কি করবো বলো, তোমায় খুব দেখতে ইচ্ছে করতো, তাই তো ছুটে চলে যেতাম তোমায় দেখতে। তা না হয় বুঝলাম। আচ্ছা এটা বলুন তো, আমার জন্মদিনে সেই সারা ঘরে বেলুন দিয়ে আপনি সাজিয়েছিলেন, গিফটটা আপনি দিয়েছিলেন, হুম হুম আর সেদিন কলেজে যে আদনানের সাথে পার্কে গিয়েছিলাম ওখান থেকে ওকে আপনি... তোমার দিকে কেউ তাকালে আমার সহ্য হতো না, সেখানে ও তোমায় নিয়ে পার্কে গিয়েছিল। এটা কি করে মেনে নিতাম? তাই জয়কে বলে ওকে কিডন্যাপ করেছিলাম। ও মাই গড, আপনি এত... তো কি করতাম, ইচ্ছে করছিল ওখানে ওকে মেরে ফেলতে। শুধুমাত্র জয়ের কথায় ওকে একটা চান্স দিয়েছিলাম, কিন্তু সেদিন যখন ও আমায় কিডন্যাপ করলো, তারপর আর মাফ করতে পারিনি, ডিরেক্ট। আপনার যাকে ভালো লাগবে না তাকে এভাবে? আমি ভাবতেই পারছি না। কি করবো বলো, একটু বেশি ভালোবাসি তোমায়। যাই হোক, আর কিছু জানার আছে? আপনি আড়াল থেকে কেন এসব করলেন? সেটা না হয় না জানাই থাক। আপনি যান, আমি রাগ করেছি। কেন, কি হলো আবার? কি হবে মানে? বুঝলাম আপনি আমাকে দেখতে এসেছিলেন, কিন্তু কিন্তু কিস কেন করতেন? তোমার ওই গোলাপি ঠোঁটগুলোর জন্যই তো করছি। যখন যেতাম তখন তোমার ঠোঁট বলতো ও নাকি অক্সিজেনের অভাব হচ্ছে, তাই আমি অক্সিজেন দিতাম। আমি কি ভুল করেছিলাম, তুমি বলো? এতদিন আপনি অক্সিজেন দিচ্ছেন, আমি চুপচাপ নিচ্ছি, আর আজ আমি দিব, আপনি নেবেন, বুঝলেন? বলেই ওনাকে জড়িয়ে ধরলাম। দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। দরজার শব্দে নীলকে ছেড়ে নিজেকে সামলে নিয়ে নেহা দরজা খুলতেই 5 জন পুলিশকে দেখে ভয়ে দুমকে মুড়ছে গেল। ওদের সামনে যিনি দাঁড়িয়ে আছে সে গম্ভীর গলায় বলল, মিস্টার নীল চলুন। কোথায় যাবে ও? কি করেছে নীল? ওনার নামে খুনের অভিযোগ আছে। আদনান নামের একজনকে উনি খুন করেছে। তদন্ত চলছে, আপাতত ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কথাগুলো যেন আমার বুকের ভিতর বুলেটের মতো বাজলো। অজানা বয়ে হু হু করে কেঁদে ফেললাম। নীল কিছু না বলে শার্টটা গায়ে দিয়ে তাদের সাথে নিচে নামলো। নীলের বাবা রেগে মেগে নিজের মান সম্মান হারানোর ক্ষোভে যেন ফেটে পড়েছেন। তিনি চুপ করে ছোপায় বসে আছেন। নীলের মা নীলকে জড়িয়ে কান্না করছেন। নেহা দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। বর্তমান তার কিছুই করার নেই। হাতে হাত করা পরিয়ে অফিসে নিয়ে যাচ্ছে নীলকে। সবার চোখে হতাশার ছাপ, বিষণ্ণতায় ঘিরে রেখেছে। নেহা শেষবারের মতো নীলের সাথে কথা বলল, তোমায় কতবার বলেছিলাম এসব মারপিট না করতে। এখন কি হলো দেখেছো? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? বাবা মা সবাই কতটা কষ্ট পাচ্ছে দেখছো তুমি? চিন্তা করো না নেহা, আমি ফিরে আসবো। এসব জেল আমায় আটকে রাখতে পারবে না। তুমি বাবা মায়ের খেয়াল রেখো। আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না নীল, আমি বাঁচবো না। বলে নীলকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো নেহা। নেহাকে সান্ত্বনা দিয়ে নীলকে নিয়ে অফিসে জিপে তুলল। নীল যাওয়ার সময় শুধু একটা কথা বলল, আমাকে মাফ করে দিও। নীলের মা ছেলের চিন্তায় প্রায় আধমরা হয়ে বিছানায় পড়ে আছেন। স্যালান দিয়ে রাখা হয়েছে তাকে। নেহা বাকরুদ্ধ হয়ে ছাদের কানিশ ধরে দাঁড়িয়ে আছে, যেদিকে নীলকে নিয়ে অফিসের জিপে করে সেদিকে চেয়ে। রাত পেরিয়ে সকাল হতেই নীলের বাবা উপস্থিত হলেন থানায়। থানায় যেতেই অফিসার তাকে বসতে বললেন। স্যার কি খাবেন? কফি, চা, কি খাবেন? কিছু খেতে আসিনি আমি, রিপোর্ট এসেছে। হ্যাঁ স্যার এসেছে, খুনটা উনিই করেছে, তার প্রমাণ আমাদের হাতে। কথাটা বলে টেবিলের উপর থেকে একটা ফাইল বের করে নীলের বাবার মুখে এগিয়ে দিলেন। তিনি হাতে নিয়ে দেখলেন সত্যি নীলকে খুনি হিসেবে প্রমাণিত করা হয়েছে। অফিসার, জি বলুন। আমি কখনো দুর্নীতি করিনি, আজ করতে হচ্ছে নিজের ছেলের জন্য। আপনার যত টাকা লাগে আমি দেব। কেসটা এখানেই ক্লোজ করুন। সরি স্যার, এটা এখন আদালতের পর্যায়ে চলে গেছে, আমাদের কিচ্ছু করার নেই। নীলের বাবা চশমাটা খুলে টেবিলে রাখলেন। কিছুক্ষণ চুপ থেকে টেবিল থেকে চশমাটা পরে বললেন, অফিসার, ওই খুনের দায়ে কিরূপ শাস্তি হতে পারে? শুধু খুনের দায় হলে কথা ছিল, মিস্টার নীলের নামে আরও অনেক কেস উঠে এসেছে, যেমন মারপিট, একসঙ্গে নারীজনিত কেসও দেওয়া হয়েছে। যদিও এটা একদম মিথ্যা, তারপরও কেস করার সময় সত্য মিথ্যা সব মিলিয়ে কয়েকটা কেস একসাথে দেওয়া হয়। তবুও কিরূপ শাস্তি হতে পারে ওর? অন্তত 10 বছরের জেল তো হবেই,
এর থেকে ভয়ঙ্কর শাস্তি হওয়ার আশঙ্কা বেশি। কেসটা আদালতে উঠবে কবে? আগামী পরশু। আপনারা ভালো একজন উকিল ঠিক করেন, নইলে মিস্টার নীলকে ছাড়ানো সম্ভব হবে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে নীলের সাথে দেখা না করেই থানা থেকে বের হয়ে গেলেন। নীল জেলের ভেতর থেকে সবটা শুনতে পেলেও তার এখন করার কিচ্ছু নেই। সে এখন আসামিতে পরিণত হয়েছে, এটাই তার প্রাপ্য ছিল হয়। তিনি কয়েকজন উকিলের সাথে পরামর্শ করে রাতে বাসায় যেতে দেখলো নেহা সোফায় বসে কাঠ হয়ে আছে। ওনাকে দেখে নেহা দৌড়ে গিয়ে করুণ সুরে বলল, বাবা, নীল ছাড়া পাবে তো? জানো, আমার না দম বন্ধ হয়েছে, কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে আমার সবটা শেষ হয়ে যাচ্ছে। অফিসার কি বললো? বাবা, চুপ করে কেন আছো? বলো না, কি বললো অফিসার? কিচ্ছু করার নাই রে মা, আমি কিছু করতে পারলাম না। পারলে না মানে? তুমি নীলকে নিয়ে আসতে পারলে না? আমি যে ওর জন্য অপেক্ষা করছি বাবা, তুমি একটু চেষ্টা করো না। ওর অনেক কষ্ট হচ্ছে বাবা, ওর অনেক কষ্ট। নেহায় কান্না ভেঙে পড়ল। নীলের বাবা তাকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে চলে গেলেন। নেহা অনবরত কেঁদে চলেছে। একসময় সে নিজের রুমে গেল। রুমে গিয়ে নীলের চিহ্নগুলো দেখে নিজেকে সামলাতে না পেরে আবারও হু হু করে কাঁদতে লাগলো। নীল, তুমি না বলেছিলে সারা জীবন আমার কাছে থাকবে? কেন এমনটা হলো? তোমায় একটা দিন কাছে না পেলে আমি যে মরে যাচ্ছি। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমার কষ্ট হচ্ছে নীল, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি পারছি না, আমি আর পারছি না। নেহা ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে কখন যে ভোরের আলো অন্ধকারে ভেদ করলো তার মুখে ছিটে আসলো, সেদিকে তার খেয়ালই নেই। বিষণ্ণ মনে সে তাকিয়ে আছে রাস্তার পানে। বিবাহের দ্বিতীয় রজনীতে তাকে এরকম একটা মুহূর্ত পার করতে হবে সেটা চিন্তাও করতে পারেনি। হাতের তালু দিয়ে চোখের জল মুছে নিচে আস, যত্ন করে নীলের জন্য পছন্দের লুচি আর খাসির কষা মাংস রান্না করে টিফিন বক্সে ভরল। এত ভোরে তখনও বাইরে কেউ ছিল না। নেহা তার শ্বশুরের ঘরের দিকে উকি দিতেই দেখলো ঘরের দরজা খোলা। তিনি মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। তাদের কিছু না জানিয়েই নেহা রওনা হলো থানার অভিমুখে। এখন বাজে সকাল 10টা। রিক্সা না পাওয়ায় হেঁটেই চলে এসেছে নেহা। থানায় আসতেই বুকটা কেমন ধুক করে উঠল। এর আগে কখনো থানায় আসতে হয়নি, জীবনে প্রথম সে থানায় এসেছে। চোখে নোনা জলের সমুদ্র বয়ে আঁচল দিয়ে মুখটা মুছে নিল। ওসি সাহেব তখন বসে ঝিমাচ্ছে। নেহা তার সামনে গিয়ে গলা খাকড় দিয়ে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন। ওসি সাহেব বিরক্তি চোখে নেহার দিকে তাকিয়ে বললেন, কি সমস্যা? জি, আমি এসেছি আমার স্বামীর কাছে, ওনার জন্য রান্না করে নিয়ে এসেছি। কে আপনার স্বামী? ওনার নাম নীল। ওসি সাহেব একজন হাবিলদারকে বললেন নেহাকে নীলের কাছে নিয়ে যেতে। নীল জেলের আলো আধারে ঘরে হাঁটু মুড়ে বসে আছে। নেহা নীলকে দেখে হু হু করে কেঁদে ফেলল। নীল চমকে উঠে জেলের রেলিং ধরে দাঁড়ালো। নেহা নিজের হাত শক্ত করে ধরে অনবরত কেঁদে চলছে। হে পাগলি, কাঁদছো কেন? এভাবে কেউ কাঁদে নাকি? তোমায় এভাবে দেখবো কখনো ভাবতে পারিনি। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। কানা থামাও নেহা, আমার কিচ্ছু হবে না, দেখে নিও। তোমার কিচ্ছু হবে না, কিভাবে হয় হোক আমরা তোমাকে বের করে নিয়ে যাব। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত বিশেষ সমতুল্য লাগছে। আমি পারছি না নীল, তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার হাতে কি নেহা? তোমার জন্য লুচি আর কষা মাংস নিয়ে এসেছি, তোমার পছন্দের খাবার। তোমার অনেক খিদে পেয়েছে না? তা তো পেয়েছি একটু একটু। তুমি হাঁ করো, আমি খাইয়ে দিই। নেহা নিজ হাতে খাওয়াচ্ছে। নীল বাধ্য ছেলের মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা, রাতে ঘুমাওনি তাই না? দেখো, পাগলামি করো না, এরকম করলে তো শরীর খারাপ করবে। করুক, তোমাকে ছাড়া এ জীবন দিয়ে আমি করবোইটা কি? ওসি সাহেব কিছুক্ষণ পর এসে নেহাকে সময় শেষ বলে চলে যেতে বলল। নেহা কাঁদো কাঁদো চোখে নীলের দিকে তাকায়। নীলের চোখ থেকে 2 ফোঁটা জল বেরিয়ে পড়ল। এজন্য এক স্তব্ধ মুহূর্ত, যেখানে ভালোবাসা অসীম আছে হারানোর তীব্র ভয়। নেহা বাড়িতে ঢুকতেই দেখতে পেল কেউ একজন বসে আছে। সামনে বসে আছে তার শ্বশুর। নেহা মাথা নামিয়ে যেতেই তাকে উদ্দেশ্য করে নীলের বাবা বললেন, নেহা মা, এদিকে আয় তো, বস এখানে। নেহা এসে সোফায় বসলো। ইনি হলেন ব্যারিস্টার সাজিদ, আমার ছোটবেলার বন্ধু। নীলের হয়ে এই কেসটা লড়বে, তোর থেকে কিছু শুনতে চাই। জি বলুন। আপনি নীলের স্ত্রী? জি। সেদিন সাথে আপনিও ছিলেন তাই না? জি।
কি ঘটেছিল ঘটনা বলুন তো একটু, একটা তিলও যেন বাদ না পড়ে। নেহা সেদিনের ঘটনাটা পুরোটাই বলল। ব্যারিস্টার সাজিদ বললেন, সেই ফ্যাক্টরিটার ঠিকানা আমায় মেল করে দিন। তোর কি মনে হয় নীল ছাড়া পাবে তো? দেখ, এইসব একটু ভিন্ন ব্যাপার। খুন যেহেতু হয়েছে সেহেতু বের করে আনা তেমন কিছুই না। মুশকিল হলো যে খুন করেনি তাকে বের করা। মানে? মানে বুঝতে হবে না তোর, কিছু তদন্ত করতে হবে। আজ উঠি, কাল কোর্টে দেখা হবে। বলে তিনি চলে গেলেন। পরের দিন সকালে নীলকে আদালতে হাজির করানো হলো। নীলের বিপরীতে থাকা উকিল তার মন্তব্য পেশ করলেন। মহামান্য আদালত, এই যে দাঁড়িয়ে আছেন মিস্টার নীল, যিনি কুকুরের মতো আমার মক্কেলকে গুলি করে, আমার মক্কেল সেই স্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান, এই যে রিপোর্ট, এবং মহামান্য আদালত, আমি একজন সাক্ষীকে আনতে চাই। বিচারপতি অনুমতি প্রদান করলে বিপক্ষে থাকা উকিল কাঠগড়ায় নেহাকে ডাকলেন। মিস নেহা, কেমন আছেন? আপনি তো ওইখানেই ছিলেন যখন মিস্টার নীল আমার মক্কেল আদনানকে গুলি করে। নেহা কাঠগড়ায় দাঁড়াতেই নিশ্চুপ। নেহা হ্যাঁ সূচক মাথা আপনার চোখের সামনেই তো গুলি করেছে, তাই না? নাড়ালেন। জি। গুলি করা মাত্রই আমার মক্কেল মাটিতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, এটাও তো আপনার সামনেই ঘটেছে, তাই না? জি। মহামান্য আদালত, আমার আর কিছুই জিজ্ঞেস করার নেই। তার স্ত্রী যেখানে নিজেই স্বীকারোক্তি দিলেন, সেখানে বিন্দুমাত্র অবকাশ থাকে না যে খুনটা মিস্টার নীল করেনি। মহামান্য আদালত, এই খুনের তীব্র বিচার আশা করছি। মহামান্য আদালত, মিস্টার নীলকে ফাঁসির আদেশ দাবি করছি। বিচারপতি বললেন, সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আসামি নীলকে দোষী সাব্যস্ত করে তার মৃত্যুদণ্ডের। বিচারপতির কথা শেষ না হতেই নেহা চিৎকার দিয়ে না বলে অজ্ঞান হয়ে কাঠগড়াতে পড়ে যায়। বিচারপতির মুখে মৃত্যুদণ্ড শব্দটি কথা শোনা মাত্রই নেহা কাঠগড়ায় চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করে শব্দ হচ্ছে, অর্থাৎ আজকের আদালত এই পর্যন্তই, রায় দেয়া হবে সামনের দিন। নীল বিপরীত কাঠগড়া থেকে লাফ দিয়ে নেহার কাছে আসে। তাকে 3-4টা পুলিশ আটকাতে ধরলেও নীল তাদের ঝটকা ফেলে নেহার কাছে চলে আসে। নেহার মাথায় হাত বোলাতে থাকে। নেহা, এই নেহা, কি হয়েছে তোমার? নেহা চোখ খুলছে না কেন? এই নেহা। সেখানকার কর্মকর্তা জলের বোতল এগিয়ে দিল। নীল সেই বোতল থেকে জল নেহার চোখে মুখে ছিটিয়ে দিলে নেহা টিপটিপ করে চোখ মেলল। এটা দেখে নীল ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা দুজনেই এখন প্রচুর কাঁদছে। সেদিন রাত 11টা বাজে। পুরনো সেই ফ্যাক্টরিতে তদন্তের জন্য আবারও রওনা হলো সাজিদ। নীলের বিষয়ে সকল প্রমাণ চাক্ষুষ, যার কারণে সে কিছুই করতে পারেনি। কিন্তু সেও হেরে যাওয়ার পাত্র না। রাত 12টা। সে পৌঁছে গেল পুরনো সেই বিল্ডিংটায় যেখানে নীল খুন করেছিল। সেখানে নীলকে বাঁচাতে এরকম কোনো তথ্য সে পেল না। খুব গম্ভীর হয়ে যখন ফ্যাক্টরি থেকে বের হবে এমন সময় পায়ে লাগে কি যেন একটা টুংটুং শব্দ করে কংক্রিটের মেঝেতে গড়িয়ে গেল। টর্চ দিয়ে দেখতেই সে দেখতে পেল একটা বুলেট। পাশের কাঠের ভাঙা চেয়ারটায় আরও একটা বুলেট পাওয়া গেল। সেগুলোকে সাথে নিয়ে সে চলে আসলো ওখান থেকে। এই বুলেট হয়তো নীলের হয়ে কিছু বলতে সাহায্য করবে। রাতে নীলের সাথে দেখা করার জন্য নেহা, নীলের বাবা অনেক চেষ্টা করেও দেখা করার কোনো সুযোগ পায়নি। নেহা সারাদিন ঘরে নিজেকে আটকে রেখে খাবার দাওয়া সব একদম বন্ধ করে দেয়। শুধু সে না, তার পরিবারের কেউ এখন আর স্বাভাবিক নেই। নীলের মাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, অজ্ঞান হয়েছে তাই। কেননা জেগে থাকলে সে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে। এদিকে ব্যারিস্টার সাজিদ সেই বুলেট দুটি নিয়ে পরীক্ষা করতে দিলেন, যদি সেখান থেকে কোনো তথ্য বেরিয়ে আসে যেটা নীলকে বাঁচাতে পারে। এবং সে রাতেই সে আরও কিছু খোঁজ খবর নেয়। পরের দিন কোর্টে নির্ঘুম তৈলাক্ত বিষণ্ণ মুখে নেহা বসে আছে। নীল দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। সাজিদকে দেখে বিপরীত পক্ষ উকিল মুচকি হাসছে। বিচারপতি আসতেই সবাই দাঁড়িয়ে যায়। তিনি গম্ভীর স্বরে বলেন, কোর্ট শুরু করা হোক। সাজিদ বলে উঠলেন, মহামান্য আদালত, আমার মক্কেল মিস্টার নীল সে পুরোপুরি নির্দোষ। কথাটি শুনে কোর্টে উপস্থিত সবার চেহারা বিগড়ে যায়। নেহা তার আঁচল দিয়ে মুখ ঢেকে
আটকে উঠল। নীল একবার অসহায় দৃষ্টিতে সাজিদের দিকে তাকালেই সাজিদ মুচকি হেসে বিচারপতিকে একটি প্লাস্টিক প্যাকেটে 2টি বুলেট দেখিয়ে বলল, মহামান্য আদালত, এই সেই বুলেট যেগুলো ব্যবহার করা হয়েছিল সেই রাতে। এই বুলেটটি স্পেশালভাবে আমেরিকা থেকে আনা হয়েছে। এই বুলেটটা এমনভাবে তৈরি যে এটি একবার শরীরে লাগলে সেই জায়গাটা অত্যন্ত কিছুটা কেটে যাবে, কখনো কোনো ব্যক্তি মারা যাবে না। বুলেটটির রিপোর্ট আদালতে পেশ করছি। বিচারপতি রিপোর্টটা হাতে নিল। বিচারপতির পক্ষে বললে, মহামান্য আদালত, এই বিষয়টা নিশ্চিত তা কীভাবে মানব? হতে পারে বুলেটটা সে নিজেই এনেছে। অবজেকশন মাই লর্ড, আমার বক্তব্যের মাঝে তার কোনো কথা বলার কোনো অধিকার নেই। আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। বিচারপতি রিপোর্টটা হাতে নিল। বিপরীত পক্ষ বলে উঠলেন। বিচারপতি কথাটা সাজিদের বিপরীত পক্ষকে বললেন। সাজিদের উদ্দেশ্যে বললেন, আপনি বলুন। ধন্যবাদ মাই লর্ড। যখন পুলিশ প্রথমে তদন্ত করে তখন যে রিভলভারটা পেয়েছিল সেটার সাথে এই বুলেটটির পরীক্ষা করে জানা গেছে এই বুলেটটি ওই রিভলভার থেকে ছোড়া হয়েছে। সবাই সবার মুখ চাওচাই করছে। নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলের মুখে এখন কিছুটা স্বস্তির আভাস। নীলের বাবা উৎসুক দৃষ্টিতে সব দেখছেন। মাই লর্ড, আমার বিপরীত পক্ষের মতে আবেদনে খুনটা হয়েছিল 15 তারিখ, কিন্তু মাই লর্ড আমি যখন খোঁজ নিলাম তখন দেখলাম 16 তারিখ। মিস্টার আদালতের নম্বর অনুযায়ী সেই তখন ছিল লন্ডনে। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম পরের দিন সকালে ফ্লাইট এসে চলে গিয়েছিল লন্ডনে। এই যে রিপোর্ট। বলেই বিচারপতির নিকট একটি রিপোর্ট পেশ করলো সাজিদ। মহামান্য আদালত, এই উক্তিটি বিষয়টি সাজানো হয়েছে। সে রাতে গুলিবদ্ধ হয়ে আন্নার মারা যায়নি। তদন্তে যে পুলিশ গিয়েছিল তাদেরকে ঘুষ দিয়ে এসব চক্রান্ত করা হয়েছে। বিচারপতি বিপরীত পক্ষ উকিলকে উদ্দেশ্য করে বলল। আপনার কিছু বলার আছে? উত্তরে সে চুপ করে রইল। বিচারপতি আগের রায়টি কেটে নতুন করে লিখলেন। বললেন, সমস্ত সাক্ষ্য অভিযোগের ভিত্তিতে কোর্ট আসামি নীলকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করছে। সেই সাথে উক্ত তদন্তে যে পুলিশ ছিল তাদের চাকরি থেকে অবসর করার আদেশ দিচ্ছে। আজকের কোর্ট এই পর্যন্তই মুলতবি করা হলো। সাজিদ নীলের কাছে গিয়ে চোখ টিপ টিপ করে বলল। কনগ্রাচুলেশনস ইয়াং ম্যান। নীল কাঠগড়া থেকে বেরিয়ে এসে সাজিদের সাথে হ্যান্ডশেক করলো। নেহা দূরে দাঁড়িয়ে হু হু করে কেঁদে চলছে। আজ তার সুখের কান্না। তার শরীরে যেন প্রাণ ফিরে। নীলের বাবার চোখ থেকে অনবরত জল পড়ছে। নীল দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে সেও নিজে খুব কান্না করছে। আজ তাদের সুখের কান্না। নীলের বাবা ফোন করে সেই খবর সবাইকে দিতে লাগলো। এদিকে নেহার কপালে চুমু এঁকে দিয়ে নীল বলল, আই লাভ ইউ পাগলি। আজ থেকে তোমার আবার নতুন জীবন শুরু করব, যেখানে থাকবে না কোনো মারামারি হানাহানি। সারা জীবন তোমার সাথে থেকে যেতে চাই। উত্তরে নেহা কেঁদে কেঁদে বলল, আই লাভ ইউ টু পাগল। একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে নীল এবং নেহা। আনন্দ ভরা চোখ দিয়ে নীলের বাবা দেখছে। সাজিদ ওদের কাছে এসে বলল, আজকের গল্প এখানেই সমাপ্ত। এভাবেই শুরু হতে যাচ্ছে নীল এবং নেহার সুন্দর একটি ভবিষ্যৎ, সুন্দর একটি জীবন। ওদের ভালোবাসায় পরিপূর্ণ হতে থাকলো ওদের বাকিটা জীবন। হ্যাঁ, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।